হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব হান্টার কমিশন 1882 থেকে 1883। হান্টার কমিশনের শুধু পটভূমিটুকু আজকে কিন্তু আমরা আলোচনা করব, বা বলতে পারো এটা আজকে আমাদের হান্টার কমিশনের উপর থেকে পার্ট 1 এর ক্লাস। পরবর্তী দিনে হান্টার কমিশনের উপর থেকে কিন্তু আবার পার্ট 2 এর ক্লাস পেয়ে যাবে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আমরা আলোচনার বিষয় আবার ফিরে আসবো। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা। দেখো এইটুকু জায়গার মধ্যে সবকিছু কিন্তু তুলে ধরা হয়েছে, একটু যদি ভালো করে দেখো। ফর মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 699 টাকা। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। যারা চাইছে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে আলোচনা করবো আজকে আমরা হান্টার কমিশন নিয়ে। আলোচনা করবো আজকে আমরা হান্টার কমিশন নিয়ে। হান্টার কমিশনের যে পটভূমি রয়েছে পার্ট 1 এর ক্লাস হিসেবে। দেখো 1854 সালে উডের ডেসপ্যাচ ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করলেও তার বাস্তব প্রয়োগ কিন্তু সেভাবে হচ্ছিল না। ডিজাইন করা হলো যেভাবে বিষয়গুলো হবে, কিন্তু সেটাকে বাস্তবে কিন্তু কাজে লাগানো হচ্ছিল না। ডেসপ্যাচে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছিল। একদম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত চলো একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি হবে বলা হয়েছিল, কিন্তু বাস্তবে শিক্ষার প্রসার সেভাবে ছিল না। সেটা খুব লিমিটেড ছিল, বা সেটা খুব ধীর গতিতে কিন্তু এগোচ্ছিল, এবং মূলত শহর ও উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই সেটা আটকে পড়েছিল। সেটা কিন্তু সেই যে গ্রামীণ এলাকা বা সাধারণ জনগণ সকলের মাঝে কিন্তু সেই শিক্ষাটা তখনও পৌঁছায়নি। গ্রামাঞ্চলে প্রাথমিক শিক্ষার অবস্থা ছিল অত্যন্ত দুর্বল, এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষার হার ছিল খুবই কম। শিক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যে কি বলবো, যে বই পড়েই হচ্ছে, বা বই পড়ো, সিলেবাস কমপ্লিট হয়ে গেল, পরীক্ষা নিয়ে নাও, ব্যাস শেষ, এইটুকুই। ফলে কি হচ্ছিল যে সেটাকে প্র্যাকটিক্যালি বা শিখে, বা সেই ধরনের বা সেই শিক্ষার থেকে পেশা ভিত্তিক যে শিক্ষা, ঠিক আছে, সেই ধরনের কিন্তু কোনো রকমের শিক্ষার বিকাশ আমরা সেই সময় দেখতে পাচ্ছিলাম না। তারপর কি হলো, তারপর এছাড়া শিক্ষানীতির ফলে ইংরেজি শিক্ষার প্রতি দেখা গেল যে অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হচ্ছে, যে ইংরেজি বিষয়টা শিখতে হবে। যার ফলে কি হলো, দেখো দেশীয় ভাষার শিক্ষার প্রসার থেমে গেল। ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল, দেশীয় ভাষা কিন্তু এবার থেমে গেল। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রয়োজন ও সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করে পাশ্চাত্য ধাঁচে শিক্ষার বা পাশ্চাত্য ধাঁচে শিক্ষা হবে, বা সেই মাধ্যমে শিক্ষা হবে, তার উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছিল। তাহলে আমরা কি কি দেখলাম যে উডের ডেসপ্যাচে যেভাবে বলা হয়েছিল যে আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা এরকম হবে, এভাবে একটা ডিজাইন করা হয়েছিল, সেটা তো বাস্তবায়িত হচ্ছিল না, বা কখনো কখনো দেখা যাচ্ছিল সেটা খুব ধীর গতিতে হচ্ছিল। আর কি আমরা দেখলাম, এই যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা, এই যে জায়গাটা, সেইখানটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা কিন্তু সেভাবে সুসংগঠিত ভাবে হচ্ছিল না। আর কি দেখলাম, শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল না। সেটা দেখা যাচ্ছিল উচ্চবিত্ত পরিবারে বা শহরাঞ্চলেই সেটা রয়েছে, গ্রামীণ এলাকার দিকে কিন্তু তখনও সেভাবে সেটা পৌঁছায়নি। ক্লিয়ার? এবার দেখো প্রাথমিক শিক্ষা অবহেলিত থাকায় সাধারণ জনগণ শিক্ষার সুযোগ থেকে আস্তে আস্তে বাদ পড়ে যাচ্ছিল। এর ফলে কি হলো, শিক্ষা বিস্তার সমাজের কিন্তু প্রত্যেকটা স্তরে ঘটছিল না, ঠিক আছে, প্রত্যেকটা স্তরে ঘটছিল না, এবং শিক্ষা ব্যবস্থা একটি সীমিত এবং শ্রেণীবদ্ধ কাঠামোয় কিন্তু আটকে পড়ে যাচ্ছিল। তারপর কি হলো, এইরকম তো একটা পরিস্থিতি শুরু হলো। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে শিক্ষা ব্যবস্থার সার্বিক পর্যালোচনা কিন্তু প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক শিক্ষার যে শিক্ষা ব্যবস্থার অবস্থা কিন্তু ভালো নয়, ঠিক আছে, না তো সেটা সাধারণ জনগণের মধ্যে পৌঁছাচ্ছে, না তো তার মাধ্যম ঠিক রয়েছে, প্রত্যেকটা দিকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু সমস্যা রয়েছে। তো শিক্ষার বিস্তার এবং প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন
জরুরি হয়ে ওঠে। এই উদ্দেশ্যে 1882 সালে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করে এবং এই কমিশনের সভাপতি ছিলেন উইলিয়াম হান্টার, যার জন্য এই কমিশনকে হান্টার কমিশনও বলা হয়। ঠিক আছে, যার জন্য এই কমিশনকে হান্টার কমিশন বলা হয়। 1882 হান্টার কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন। ক্লিয়ার? কমিশনটির প্রধান কাজ কি ছিল? উডের ডিসপ্যাচের সুপারিশগুলিকে কতটা বাস্তবায়িত হয়েছে সেটাকে মূল্যায়ন করা এবং বিশেষভাবে প্রাথমিক শিক্ষার যে একটা দুরবস্থা সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম সেইটাকে সংস্কার করা। ঠিক আছে, আর কি দেখো, শিক্ষার দায়িত্ব কতটা সরকার বহন করবে এবং কতটা সেটা স্থানীয় সংস্থার হাতে ন্যস্ত থাকবে এই বিষয়টাও কিন্তু এখানটায় ইনভলভ করা হলো। যে চলো এটাও আবার আমরা পুনর্বিবেচনা করে দেখব যে শিক্ষা ব্যবস্থার কতটা সরকার দেখবে এবং কতটা সংস্থাগুলো দেখবে। ঠিক আছে, দেখো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নীতির প্রভাবে শিক্ষার দায়িত্ব স্থানীয় বোর্ড ও পৌর সংস্থার হাতে দিয়ে দেওয়ার কথা কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, কারণ এই সমস্ত দিককে কিন্তু দেখরেখ করাটা ভীষণ প্রয়োজন হয়ে গিয়েছিল। তো এভাবেই এলো হচ্ছে হান্টার কমিশন, জাস্ট এভাবে এলো, এই প্রয়োজনীয়তাগুলো অনুভব হলো দেখেই হান্টার কমিশন এলো 1882। ঠিক আছে, ব্যাস আজকে এইটুকু পটভূমিটুকু মনে রাখো। নেক্সট দিনে কিন্তু এটার পার্ট 2 নিয়ে আবার চলে আসবো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।